আমি বুয়েট থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছি গত বছর, আর আমার এট দ্য মোমেন্ট বয়স হচ্ছে 26। তো আমি একজন ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে there are certain লাইফ লেসন যেটা আমার কাছে মনে হয় অ্যাজ আ টিনেজার আমি যদি রিয়েলাইজ করতাম, বা আমি হয়তো রিয়েলাইজ করে সেগুলোকে অ্যাপ্লাই করেছি, সেগুলোর জন্য আমি গ্রেটফুল। তো আপনারা যারা স্কুলে আছেন, কলেজে আছেন, পার্টিকুলারলি যারা আর্লি টিনস ইয়ারে আছেন, অর্থাৎ আর্লি টিনস বা লেট টিনসও আছেন, ফর এক্সাম্পল যাদের 16 থেকে 18 বছর বয়স, কিংবা আপনারা হয়তো বা আন্ডার 20 অর্থাৎ আপনার কলেজ লেভেল পর্যন্ত আছেন, তাদের জন্য এই লাইফ লেসন গুলো হেল্প করবে। দিস আর 7 লাইফ লেসন যেগুলো আই উইশ আই হ্যাড when I was a teenager, এবং এই 7টা লাইফ লেসন আই হোপ আপনাদেরকে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ দিবে অ্যাবাউট লাইফ। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। লেটস গেট স্টার্টেড। প্রথমত, নাম্বার 1 লাইফ লেসন দ্যাট আই অলওয়েজ থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিকে হবি হিসেবে নেন। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে আমি জেনারেলি ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড অর্থাৎ অলিম্পিয়াড করাগুলোকে আমি এক্সট্রা কারিকুলার বলতে চাই না, বিকজ দে আর মোর অফ অ্যান একাডেমিক থিং। সো যদি আপনারা ওগুলোর মধ্যে ইনভলভ থাকেন ফাইন, বাট ওটার বাইরেও এমন কোন একটা কিছুকে পিক আপ করার চেষ্টা করেন হুইচ ইজ মোর লাইফ ওরিয়েন্টেড, বা যেটার মধ্যে আরো অন্যান্য অ্যাক্টিভিটি ইনভলভ থাকে। ফর এক্সাম্পল, আমার জন্য এটা ছিল ডিবেটিং। সো আমি যখন ডিবেট করতাম, এন্ড আই ওয়াজ আ ভেরি গুড ডিবেটার, বা আই অ্যাম আ ভেরি গুড ডিবেটার, এই ডিবেটিং এর কারণে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আই হ্যাড আ লট অফ নিউ ফ্রেন্ডস, আমি অনেক নতুন নতুন জিনিস সম্পর্কে পড়েছি, জেনেছি। ইনফ্যাক্ট আমার এন্টায়ার পার্সোনালিটি, বা আমি যে এত সুন্দর করে আপনাদের সাথে কথা বলি অনর্গল ভাবে, এটাও কিন্তু অনেকাংশেই বিতর্কের কারণে আমার মধ্যে এসেছে। অর্থাৎ দিন শেষে এই লাইফ স্কিলটা আমাকে ওভারঅল অনেক হেল্প করেছে লাইফে ডেভেলপ করতে। আপনি চাইলে গান শিখতে পারেন যদি আপনার মিউজিকের প্রতি প্যাশন থাকে, হয়তো বা গানের জিনিসটা অনেকের কাছে গিফটেড মনে হতে পারে, বাট চাইলে আপনারা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন। যেমন আমার পিয়ানো আছে, আমি হারমোনিয়াম অনেক ফ্লুয়েন্ট। সো আপনি চাইলে কিন্তু যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টস বাজানোর চেষ্টা করতে পারেন, এবং ইনস্ট্রুমেন্ট একটা খুবই সুন্দর জিনিস যেটা আপনি বাজানো শিখলে মোরলেস আপনি উইদিন দ্য স্প্যান অফ 1 to 2 ইয়ার্স একটা ভালো হচ্ছে যে দক্ষতা পেয়ে যাবেন, এন্ড ইট উইল গিভ ইউ আ ভেরি সুদিং আইডিয়া অ্যাবাউট ইয়োরসেলফ। নাম্বার 3 যেটা আমি অবশ্যই সাজেস্ট করি, সেটা হচ্ছে যে আপনি চাইলে স্পোর্টস কেও নিতে পারেন। সো when I was in college, আমি আস্তে আস্তে ফুটবলের প্রতি অনেক বেশি প্যাশনেট হওয়া শুরু করি। এখন আমি মোটামুটি ফুটবল খেলি, আমি খুবই ভালো খেলি, বাট এভারেজ, মানে একটা টিমে ঢুকাই দিলে এমন না যে দুবাই দিয়ে চলে আসবো। সো এই জিনিসটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমি যত ফুটবল খেলেছি আমার স্ট্যামিনাও তো অনেক বেড়েছে, আমার একটা কমিউনিটি বিল্ড আপ হয়েছে, ইট বিকেম আ হ্যাপি স্পেস ফর মি। তো আমার কাছে মনে হয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি আপনি এখন টেক আপ করেন, আপনাকে ইভেনচুয়ালি এটা পরবর্তীতে অনেক রিওয়ার্ড করবে। আপনার ফিজিক্যাল হেলথ বেটার হবে, আপনার মধ্যে একটা স্কিল অ্যাকোয়ার্ড হবে, এবং আপনার একটা মেন্টাল স্পেস বের হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের এখন এন্টারটেইনমেন্টের সোর্স যেহেতু সারাক্ষণ মোবাইল ফোন দেখা ছাড়া কিছুই না, এই ধরনের জিনিসপত্রগুলোকে যখন আপনি হবি আকারে নেবেন, দের ইজ আ ভেরি হাই পসিবিলিটি যে আপনি অ্যাটলিস্ট আপনার মোবাইল অ্যাডিকশন থেকে বের হয়ে এসে রিয়েল লাইফে কোনো একটা স্কিল শিখবেন, বা রিয়েল লাইফে কোনো একটা ইম্প্যাক্টফুল কিছু পাবেন। সো ট্রাই টু টেক আ হবি, ট্রাই টু টেক something as an extracurricular activity. Number 2, সেটা হচ্ছে ডকুমেন্ট ইউর লাইফ। দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং থিং, এবং আমি এই বিষয়টাকে একটু প্রপারলি ব্যাখ্যা করার চেষ্টা করি। আমি যখন ইউনিভার্সিটি ফার্স্ট স্টার্ট করেছিলাম, তখন আমি মানে ইউনিভার্সিটি বিভিন্ন বিজনেস কম্পিটিশন করা স্টার্ট করি। আমার কাছে এখন আমার সেই বিজনেস কম্পিটিশনের ড্রাইভ ফোল্ডারটা আছে, যেখানে অনেকগুলো স্লাইড আমি বানিয়ে রেখেছি। প্রত্যেকটা কেস স্টাডিকে আমি কিভাবে স্টাডি করেছি সেগুলো দেওয়া আছে। ইনফ্যাক্ট আমার ইউনিভার্সিটিতে টোটাল আমি প্রত্যেকটা সেমিস্টারে যে কয়টা আমি নোট করেছি, প্রত্যেকটাকে আমি ডিজিটাল ভার্জন করে সেগুলোকে আমি ড্রাইভ লিঙ্কে আপলোড করে রেখেছি। এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমি জানিও না কখন কোন সময় আমার কোন জিনিসটা দরকার হবে। আমি যদি একটু অনেস্টলি বলি, আপনারা জানেন আমার অনেকগুলো বই আছে, রাইট? যেমন আমার কেমিস্ট্রিতে প্রায় 7টা বই আছে ইন্টারমিডিয়েট লেভেলে, যেগুলো হচ্ছে যে আপনারা অনেকে পড়েন। আমার এসএসসি লেভেলে 5টা বই আছে, এরকম করে আমার টোটাল 29টা বই আছে। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, এদের মেজরিটি বইয়ের পাণ্ডুলিপি বা ইন্সপিরেশন আসলে আমার কলেজ লেভেলের বা স্কুল লেভেলের নোটগুলো, যেগুলোকে আমি সযত্নে রেখে দিয়েছিলাম। সো ডকুমেন্টিং ইউর স্টাফস আর ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এটা আপনাকে অনেক অর্গানাইজ করে, এবং সেকেন্ডলি এটা আপনার নিজেকে অ্যাসেস করতে অনেক সাহায্য করে। যখন আপনি আপনার লাইফকে ডকুমেন্ট করবেন, আপনি সেলফ অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে যাবেন। রেগুলার বেসিসে একটা ডায়েরি লেখা, রেগুলার বেসিসে আপনার প্রোজ এন্ড কনস নিয়ে নিজের কাছে নিজে আলোচনা করা, এই জিনিসটা আপনাকে ওভারঅল আপনার নিজেকে অ্যাসেস করতে অনেক হেল্প করবে, আপনার স্ট্রেংথ এবং উইকনেস বের করতে সাহায্য করবে। নিজের জন্য একটা রেগুলার বেসিসে ডেইলি রুটিন সেট আপ করা, সেই অনুযায়ী কাজ করা আপনাকে কনসিস্টেন্ট রাখবে। সো আপনি যখন আপনার লাইফকে ডকুমেন্ট করার চেষ্টা করবেন, তখন আপনি যেমন ফার্দার বা ফিউচারে কাজ করার জন্য বিভিন্ন ধরনের অ্যাসেট তৈরি করতে পারবেন, একই সাথে আপনার নিজেকে অ্যাসেস করার মতো বিভিন্ন ধরনের টুলস পেয়ে যাবেন। নাম্বার 3, সেটা হচ্ছে অর্গানাইজিং ইভেন্ট। আপনি ইভেন্টস অর্গানাইজেশন বলতে আমি এটা বুঝাচ্ছি না যে আপনাকে দিন শেষে কোনো একটা ডিবেট টুর্নামেন্ট নামাতে হবে, কোনো একটা ম্যাথ অলিম্পিয়াড নামাতে হবে, কোনো একটা সায়েন্স টেস্ট নামাতে হবে। হ্যাঁ, এগুলা ফর্মাল অ্যাপ্রোচ অফ দ্যাট, বাট এটা ছাড়াও আপনি চাইলে বিভিন্ন ধরনের আপনার ফ্রেন্ডের বার্থডে অ্যারেঞ্জ করছেন, কিংবা আপনার বাসায় একটা হ্যাং আউট অ্যারেঞ্জ করছেন, এগুলো কিন্তু একটা অর্গানাইজিং এর পার্ট। এগুলো আপনাকে নেটওয়ার্কিং করতে অনেক বড় হেল্প করে। আপনি একজন অর্গানাইজার হিসাবে যখন মানুষের কাছে পরিচিতি পাবেন,
তখন দেখবেন মানুষ আপনার জন্য দৌড়ে আসছে। এবং এটা গেল একটা অ্যাপ্রোচ, যদি মানে যেটা মানে ইজিয়ার অ্যাপ্রোচ। বাট এগেন যদি আপনি আর একটু ফর্মাল ওয়েতে যান, তাহলে আই গেস যদি আপনি ইভেন্ট গুলো অর্গানাইজ করতে মানে কলেজ লেভেল থেকে দক্ষ থাকেন, তাহলে আপনাকে অনেক হেল্প করবে। যেমন আমি আমার স্কুলে থাকতে ইভেন্ট অর্গানাইজেশন কাজ শুরু করি। আমি যখন কলেজে উঠি, আমার মনে আছে নটরডেমের যখন আমি ডিবেট ক্লাবের রানিং প্রেসিডেন্ট, তখন আমি যখন একটা টুর্নামেন্ট নামাই, আমার কাছে তখন আমার মোবাইল অলরেডি একটা ওয়াকি টকি, কোথা থেকে ক্রেস্ট কিনতে পাওয়া যায়, কোথা থেকে টি শার্ট বানাইতে হয়, গুলিস্তানের কোন দোকানে গেলে কম টাকায় টি শার্ট পাওয়া যাবে, ব্যানার কোথা থেকে প্রিন্ট করতে হয়, কত টাকা লাগে, স্কোয়ার ফুটের হিসাব, আমি এগুলো প্রত্যেকটা জিনিসপত্র কিন্তু তখনই জেনে গেছি। ইনফ্যাক্ট আমি লিগাল ডকুমেন্টস এর কাজও শিখে ফেলছি, বিকজ লিগাল ডকুমেন্টস এ কিভাবে হচ্ছে যে সাইন নিয়ে সেখানে টাকা উঠাইতে হবে, এই জিনিসগুলো আমি কলেজ লেভেলে থাকতে শিখে ফেলছি। এবং এটার তোমার বড় রিজন হচ্ছে একটাই, যে আমি কিন্তু যখন কলেজে ছিলাম তখন আমি ইভেন্ট গুলোকে অর্গানাইজ করেছি। আমি ক্লাবের যেহেতু একটা মানে ইম্পর্টেন্ট পদে ছিলাম, তো স্বাভাবিকভাবে আমাকে এগুলো শিখতে হয়েছে। এটার কারণে দেখা গেছে আমি যখন ইউনিভার্সিটিতে উঠেছি, তখন আমার ডিপার্টমেন্টের অনেকগুলো ইভেন্ট প্রথম দিকে আমি নিজে এক হাতে অর্গানাইজ করতে পেরেছিলাম। তো এই জিনিসটা আপনাকে অনেক হেল্প করবে, বিকজ আপনি যখন অর্গানাইজিং একটা মাইন্ড হন, একটা অর্গানাইজিং টুল হন, অটোমেটিক্যালি ইউ অ্যাট্রাক্ট পিপল টুয়ার্ডস ইয়োরসেলফ। আপনি অনেক ইজিলি একটা রিসোর্সফুল মানুষ হয়ে ওঠেন। মানুষ রিসোর্সফুল মানুষকেই পছন্দ করে, এবং ইভেন্চুয়ালি আপনার ইম্পর্টেন্স আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এবং আপনার সারাউন্ডিং এর মধ্যে অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। সো ট্রাই টু অর্গানাইজ ইভেন্টস। আপনি অনেক লাইফ লেসন শিখতে পারবেন, এমন এমন ম্যানেজমেন্ট স্কিল শিখবেন যেটা আপনাকে কখনোই কোনো বই পুস্তকে শেখানো হবে না। সেগুলো খুবই ইম্পর্টেন্ট লাইফ লেসন। নাম্বার 4, সেটা হচ্ছে টেক ডিসিশনস আর্লি ইন দ্য মর্নিং। আমি একবার এই জিনিসটা শুনেছিলাম যে অ্যামাজনের প্রত্যেকটা মিটিং নাকি সকাল 10টা থেকে 12টার মধ্যে হয়, এবং তারা ওই সময় সকল ইম্পর্টেন্ট ডিসিশন নেয়। এটা রিজন হচ্ছে ক্ল্যারিটি অফ মাইন্ড। কখনোই কোনো ডিসিশন রাত 2টার পরে নেবেন না, কোনো মেয়েকে রাত 2টার পরে প্রপোজ করবেন না। ইটস আ ভেরি ব্যাড ডিসিশন টু ডু। কারণ হচ্ছে খুবই সিম্পল, আমরা যত রাত বাড়ে তত আমাদের আবেগ বাড়ে, অর্থাৎ আমরা তখন ইমোশনাল হয়ে যাই। লাইফের মেজরিটি প্রবলেম সলভ করা সম্ভব যদি আপনি রাত 11টা থেকে 12টার মধ্যে ঘুমায় যান। ট্রাস্ট মি, ইটস আ ভেরি বিগ স্টেটমেন্ট এন্ড আই স্ট্যান্ড বাই ইট। আপনার লাইফের যত উল্টাপাল্টা ডিসিশন আছে সবকিছু আপনি রাত 12টার পরে নিচ্ছেন। আপনি একবার ভেবে দেখেন, আপনি এক ফর শিওর হচ্ছে যেখানে আপনি একটা সত্যতা খুঁজে পাবেন। সো ট্রাই টু টেক অল ইউর ডিসিশনস at least in the morning, যখন আপনার ক্ল্যারিটি অফ মাইন্ড থাকে, যখন আপনি সবচেয়ে লজিক্যাল অংশ দিয়ে চিন্তা করতে পারেন। সো নেভার এভার টেক এনি ডিসিশন আফটার 12। পারলে রাত 12টার মধ্যে ঘুমায় যান। ট্রাস্ট মি, এটা আপনার লাইফের অনেক অনেক বড় বড় প্রবলেম সলভ করে দিবে। বেশিরভাগ ডিপ্রেস মানুষ রাত জাগা মানুষ, এটা একদম সত্য কথা। যারা ডিপ্রেশনে থাকে না তারা মেজরিটি রাত জাগে না। সো আপনাকে এটা অনেক হেল্প আউট করবে। নাম্বার 5, টেক আ রিস্ক। এই জিনিসটা আমার কাছে মনে হয় যদি আমি আরো আগে জানতাম তাহলে ভালো হতো। আমি কিন্তু এখন রিস্ক নিয়েছি। যেমন দেখেন, আমি বুয়েট থেকে গ্রাজুয়েট করার পরে কনভেনশনালি মানুষ যেটা করে যে আইদার পিএইচডির জন্য অ্যাপ্লাই করে ফেলে, অথবা তারা হচ্ছে কোন একটা জবে ঢুকে যায়, কিংবা আইবিএ থেকে এমবিএ করে। আমি কিন্তু কোনোটাই করিনি। আমি পড়াচ্ছি, ভিডিও বানাচ্ছি, বই লিখছি, আমি কিন্তু এইভাবে টাকা উপার্জন করছি। আমি কিন্তু এটা একটা রিস্কি একটা প্রপোজিশন নিয়ে এগিয়েছি, রাইট? অথচ আমি যদি এই রিস্কটা আরো আগে নিতাম, তাহলে কিন্তু আমার জন্য লাইফটা আরো ডিফারেন্ট কিছু একটা হইতে পারতো। আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, যত আপনার সময় যাবে তত আশেপাশে মানুষ কি বলবে সেটা আপনাকে বেশি বেশি ইফেক্ট করা শুরু করবে। দেখবেন আপনার বাবা মা সহজে আউট অফ দ্য বক্স কিছু করতে চায় না, কারণ কি? মানুষ কি বলবে। এই পৃথিবীতে যত চেঞ্জেস এসেছে সেগুলো মেজরিটি কেসেসে ইয়াং মানুষদের মাধ্যমে এসেছে, কারণ তারা সব সময় প্রচলিত নর্মসকে চ্যালেঞ্জ করতে পারে। আপনি যদি ওরকম কেউ একজন হতে চান, তাহলে ইউ হ্যাভ টু টেক আ রিস্ক অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আপনার টিনেজ ইয়ার্সে আপনি যদি একটু ডিফারেন্ট কিছু একটা লাইফে করতে চান, সেটার জন্য আপনাকে রিস্কটা তখনই নিয়ে নেওয়া উচিত। আপনি পরবর্তীতে যত সময় বাড়বে তত আপনার রিস্কটা কমবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি অলওয়েজ সাজেস্ট করি মোস্ট প্রবাবলি ইউনিভার্সিটিতে উঠে রিস্কটা নেওয়া বেটার, বিকজ 9-10 বা ইন্টারমিডিয়েটে আসলে আপনারা অতটাও ম্যাচিওর্ড হন না। সো অ্যাটলিস্ট ইউনিভার্সিটিতে ওঠার পর আপনার একটা সার্টেন ম্যাচুরিটি আসে, এবং ওই সময় আপনার প্রবাবলি ইউথের পিক সময়টা থাকে। মানে আমাদের সবাই তো একটা পিক টাইম থাকে ইয়ুথের, তো একটা ইয়ুথের একটা পিক টাইম থাকে ইউনিভার্সিটি টাইমে। সো মোস্ট প্রবাবলি ওই টাইমে যদি আপনি কোন একটা কিছু মানে অ্যাটেইন করে ফেলতে পারেন, দ্যাটস অ্যামেজিং। সো ট্রাই টু ডু দ্যাট। এরপরে চলে আসেন নাম্বার 6, দ্যাট ইজ ফিগার আউট হোয়াট ইউ ওয়ান্ট। আমার কাছে মনে হয় দিস আ ভেরি ইম্পর্টেন্ট লাইফ লেসন। অনেক সময় আমি স্টুডেন্টদের কাছে শুনি যে তারা বলে যে ভাই আমি জানি না আমি কি করতে চাই, এন্ড দ্যাটস আ ভেরি ব্যাড থিং টু ডু। আপনি অ্যাজ এ হিউম্যান বিং কি চান, কোথায় যেতে চান, কোন সাবজেক্ট পড়তে চান, এগুলো আপনাকে জানতে হবে। আপনি এক্সকিউজ দিতে পারবেন না যে ভাইয়া আমার এগুলো জানার রিসোর্স নাই, বিকজ বর্তমান যুগে সবার কাছে সমান রিসোর্স আছে। ইন্টারনেটে একটা গুতা দিলে আপনি যে কোনো মানে কিছু পেয়ে যাবেন। সো এই এক্সকিউজ আর টিকতেছে না যে আপনার কাছে আর কোনো ধরনের সুযোগ নাই এটা জানার। সো আপনাকে যেভাবেই হোক, ঘেটে হোক, মানুষের সাথে কথা বলে হোক, আপনাকে বের করতে হবে যে কোন জায়গায় কোন অপরচুনিটি আছে। একটু ঘাটাঘাটি করলেই কিন্তু হয়ে যায়। আপনি যে প্রতিদিন 2 ঘন্টা মানে রিল স্ক্রল করেন,
সেটা না করে যদি আপনি এই কাজটা করেন তাহলে আপনার লাইফ কিন্তু ফার বেটার আউটপুট দেওয়া শুরু করবে। তো চেষ্টা করেন লাইফে কি হতে চান সেটা যত আর্লি পসিবল ডিটারমাইন করতে। ডাক্তারি পড়তে চান, ফাইন, শুধু এটা চিন্তা করেন না যে আচ্ছা ডাক্তারি পড়ার সময় আমার কি বায়োলজি পড়তে ভালো লাগে কিনা। আপনি এটা চিন্তা করেন যে আপনার ফ্যামিলি ফাইন্যান্সিয়াল অবস্থা কি, আপনার এই ডাক্তারি পড়ার পরে কত বছর আপনি স্ট্যাবলিশ হতে পারবেন। একজন ডাক্তার এমবিবিএস করার পরে কি কি করতে হয়, তাকে এফসিপিএস দিতে হয়, তাকে কি ইউএসএমএলই দিতে হয়, তাকে কি কি জিনিসপত্র আরো ডিগ্রি নিতে হয়, কখন সে চেম্বার দিতে পারে, কয়জন ডাক্তার আসলে অনেক ভালো টাকা ইনকাম করে। সো আপনাকে সবকিছু মিলায় তারপর ডিসিশনটা নিতে হবে। আমি জানি ইয়াং বয়সে এই ডিসিশন গুলো নেওয়াটা একটু কঠিন, বাট এগেন ট্রাস্ট মি, আপনি যত বড় হবেন আপনি ততই রিগ্রেট করবেন যে কেন আপনি আর্লি ডিসিশনটা নেন নাই। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে বিল্ড আ রিলেশন উইথ ইওর ফ্যামিলি। আপনি এখন যে বয়সটাতে আছেন এই বয়সে আপনাকে সবসময় মনে হবে আপনার বাবা মা আপনার সবচেয়ে বড় শত্রু। এটা আমারও মনে হয়তো, এটা সবারই মনে হবে। যে বাচ্চার মনে হয় না বরং সেই অ্যাবনর্মাল, এটাই নর্মাল কথা। যে আপনার কাছে অলওয়েজ এই রেবেলিয়াস এজটার মধ্যে আপনার প্যারেন্টসকে, আপনার আত্মীয় স্বজনকে স্বাভাবিকভাবে তাদেরকে আপনার গলার কাটা মনে হবে, চোখের বিষ মনে হবে। এটা মনে হওয়ার রিজনটা হচ্ছে আপনি এই বয়সে অলওয়েজ ফিল করেন যে আপনার বাবা মা আপনাকে আটকে রাখতে চাচ্ছে এবং আপনি বিশ্বাস করেন আপনি অনেক ম্যাচিউরড, আপনি যা ডিসিশন নেবেন সেটা অনেক ম্যাচিউরড। আই বি ভেরি অনেস্ট, আমি জানি আপনারা যতটুকু ম্যাচিউরড নিজেদের মনে করেন আমি তার থেকে নিজেকে আরো বেশি ম্যাচিউরড মনে করতাম। এন্ড ট্রাস্ট মি, আই ওয়াজন্ট। এন্ড দ্য সেম থিং ইজ ট্রু ফর ইউ অ্যাজ ওয়েল। আপনি নিজেকে যতটা স্মার্ট এবং যতটা ইকুইপড এবং যতটা ম্যাচিউরড মনে করছেন আপনি ততটা না। এবং এই কারণে আপনার বাবা মা যখন আপনাকে আটকাতে চাচ্ছে আসলে তারা এই ভয় থেকে আটকাতে চাচ্ছে যে ইউ আর গোনা টেক আ ব্যাড ডিসিশন, এন্ড দ্যাটস ফাইন। এই জায়গাটার মধ্যে আপনি আপনার প্যারেন্টসের সাথে যদি রেবেল বিহেভ করা শুরু করেন, আমি বলছি না যে রেবেল বিহেভ করাটা এট সার্টেন কনটেক্সট খারাপ, বাট আপনাকে বুঝতে হবে যে কখন সেটা আসলে দিন শেষে আপনাকে আপনার প্যারেন্টসের সাথে বাজে সম্পর্কের দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ক্ষেত্রে প্যারেন্টসেরও দায় আছে, বাট দ্যাটস আ ডিফারেন্ট ভিডিও ফর দেম। আপাতত আপনাদের জন্য সবচেয়ে বড় সাজেশন হচ্ছে ট্রাই টু মেক শিওর যেন আপনার প্যারেন্টসের সাথে আপনার একটা সুন্দর রিলেশনশিপ থাকে। যদি সেটা থাকে তাহলে আপনি মেন্টালি হ্যাপি থাকবেন, আপনার অনেক প্রবলেম শেয়ার করতে পারবেন, বিকজ ইউ আর গোনা স্ক্রু আপ এট দিস এজ। এই বয়সে আপনি অবশ্যই কোনো না কোনো ভুল করবেন। সেই ভুলগুলো যেন বড় কোনো বিপদে না পরিণত হয় সেটার জন্য আপনার প্যারেন্টসকে ইনফর্মড রাখতে হবে এবং তার জন্য একটা সুন্দর সম্পর্ক মেনটেন করা আপনার জন্য সবচেয়ে বড় স্ট্রেংথ, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইস্যু হবে। এই জন্যই বলছি যে এটা করার চেষ্টা করেন। তাহলে এই 7টা লাইফ লেসন আপনারা চেষ্টা করেন আপনাদের লাইফে অ্যাপ্লাই করতে। আর রিয়েলি হোপ যে আপনারা এখন যারা টিনেজার আছেন তারা পরবর্তীতে ইয়াং যখন হবেন, আরো যখন একটু বয়স হবে, তখন আপনারা আমার কথাগুলো আরো বেটার বুঝবেন এবং তখন আপনারা হয়তো ওয়ার্ল্ডে একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখবেন।